This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি আপনাদেরকে ছবি দেখাচ্ছি শহর কলকাতার ছবি। বাংলাদেশের নাগরিক যারা এই মুহূর্তে কলকাতা শহরে মার্কুই স্ট্রিটে রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। বাংলাদেশে ঢাকায় আন্দোলনের ঢেউ এসে লেগেছে এপার বাংলাতেও। শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি। কারণ আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে সে পালিয়ে গেছে। এই স্বৈরাচার খুনি হাসিনা তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে, হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে, এই হাসিনা গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে। কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না। আপনারা দেখছেন ছাত্র সমাজ কিভাবে প্রতিরোধ সংগ্রাম করে তুলছে। আমরা অনেক খুশি, আমরা আরো খুশি হব। এই স্বৈরাচার হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের দেশে রেখে বাংলাদেশে এর বিচার করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। আমার নাম হচ্ছে মেহেদী হাসান লিখন। আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে গাজীপুর থেকে এসেছি। মৌলিক অধিকারগুলোর কোনো নিশ্চয়তা নাই। আমরা বিগত 20 বছর যাবত আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমাদের মৌলিক অধিকারগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার বিচার চাই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি শেখ হাসিনা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতেছে। আর যাতে পশ্চিমবঙ্গে জায়গা না হয় এটা বাঙালি ছাত্র সমাজের দাবি। পশ্চিমবঙ্গ সরকার যাতে শেখ হাসিনাকে কোনো রকম আশ্রয় না দেয়, ইন্ডিয়া যাতে শেখ হাসিনা এই স্বৈরাচার সরকারকে কোনো ধর্মের জায়গা না দেয়। হ্যাঁ, বাংলাদেশের শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় যে বাংলাদেশিরা থাকেন দেখা যাচ্ছে তারা ইতিমধ্যেই একটি বিজয় মিছিল বার করেছে এবং তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসছেন এবং তারা একেবারে সেই স্লোগান দিতে দিতে তারা যাচ্ছেন। দেখাই যাচ্ছে যে কলকাতার যে মার্কিউ স্ট্রিট সেখানে তাদের যে স্লোগান সেই স্লোগান চলছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তাই তাদের এই বিজয় উল্লাস মিছিল। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। ছবি দেখাচ্ছিলাম আপনাদের কলকাতা শহরের ছবি, মার্কুই স্ট্রিটের ছবি দেখাচ্ছিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বলা চলে এই মুহূর্তে শেখ হাসিনা, তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশি নাগরিকদের একাংশের মধ্যে একটা কার্যত যেন সন্তুষ্টির ছবি ধরা পড়ছে কোথাও একটা। মার্কুই স্ট্রিট থেকে সেই ছবি সরাসরি দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী সুশোভন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, একদিকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি দেখাচ্ছি, আর একদিকে আপনাকে দেখাচ্ছি বাংলাদেশি প্রধানমন্ত্রীর বাসভবনের ছেড়ে আসার মুহূর্তের ছবি। এরপর যে খবর দিকে নজর রাখবো, অনেক প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্ন। বাংলাদেশে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হবে, কোন কোন দল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হবে, অন্তর্বর্তী সরকারে কি থাকবে আওয়ামী লীগ, বহু প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের রাশ কার হাতে থাকবে, অন্তর্বর্তী সরকারের রাশ কি থাকবে সেনার হাতে, ভারত বাংলাদেশ সম্পর্কেও কি নতুন কোনো মোড় আসবে, হাসিনা বিদায়ে বাংলাদেশে কি জামাতের হাত শক্ত হওয়ার আশঙ্কা, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে। বাংলাদেশের সেনাপ্রধান খানিক আগেই সাংবাদিক বৈঠক করে তিনি যেমনটা জানালেন আগামী হয় আজকের মধ্যে না হলে আর 1-2 দিনের মধ্যে ছবিটা একটু হলেও স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে সেনাপ্রধান যেটা পরিষ্কার জানালেন, পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে সেনা এবং পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মানা করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে, কোন কোন দল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সেই সরকারে কি থাকবে আওয়ামী লীগ, সেই সরকারের রাশ কার হাতে থাকবে, সেনার হাতে কি তার রাশ থাকবে, ভারত বাংলাদেশ সম্পর্ক তাও কি কোনো নতুন মোড় নেবে। হাসিনা বাংলাদেশ ছেড়েছেন, এই অবস্থায় বাংলাদেশে জামাতের হাত শক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খানিক আগে আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী রাজীবের সঙ্গে। রাজীব যেমনটা জানাচ্ছিলেন, এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি একটা সমাজ বিরোধী জামাত দুষ্কৃতীদেরও একটা অংশ আছে। তারা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি তাণ্ডব চালাচ্ছে। ছাত্ররা তারা কিন্তু কোনো তাণ্ডব, কোনো ক্ষতি চালাচ্ছে না, তার পিছনে একাংশের দেশ বিরোধী শক্তির হাত আছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এর পাশাপাশি ধানমন্ডিতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে, আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলা হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার একের পর এক ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে হামলা, দেখুন সেই ছবি। এই মুহূর্তে এই ছবি দেখলে চমকে উঠতে হচ্ছে। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। দীপাঞ্জন বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ছেন, কোন পরিস্থিতিতে পৌঁছলে একজন প্রধানমন্ত্রীকে সেই দেশ এভাবে ছাড়তে হয়? সূত্রের খবর তিনি শেষে একটা বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বার্তাও তাকে না সময় দেওয়া যায়নি। তাকে ৪৫ মিনিটের উইন্ডো দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল ৪৫ মিনিটই সময় আছে, তার মধ্যে দেশ ছাড়তে হবে। সেই সিচুয়েশনটা আপনার কি মনে হচ্ছে, কিভাবে ঘটেছে এখানে ঘটনা পরম্পরা? দেখুন, এই গত ১০-১২ দিন ১৫ দিন ধরে যবে থেকে কোটা বিরোধী আন্দোলন চালু হয়েছে, আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি বারবার এটা খুব সুস্পষ্টভাবে বলেছি, এটা কোনো মতেই এটা ছাত্র আন্দোলন নয়। ছাত্র আন্দোলনকে সামনে রেখে জামাত এবং তার পেছনে পাকিস্তানের আইএসআই, পাকিস্তান আর্মির একটা অংশ এবং চীন, তারা কিন্তু এই বাংলাদেশের যে সরকার ছিল সেটাকে টপল করার বা সেটাকে ব্যতিব্যস্ত করে ফেলে দেওয়ার একটা গণ অভ্যুত্থানের রূপ দেওয়ার চেষ্টা করছিল। এবং এর নিয়ে সুস্পষ্ট খবর কিন্তু শেখ হাসিনা ওয়াজেদের কাছে ছিল, এবং গত ৬-৮ মাস আগেই ভারত সরকারের তরফ থেকেও কিন্তু ওনাকে জানানো হয়েছিল। হয় উনি ওটার গুরুত্ব দেননি, অথবা ওটার গুরুত্ব উনি বুঝতে পারেননি, অথবা যেটা সব থেকে মারাত্মক, যে এই জামাত এবং আইএসআই এর এবং চীনের বেশ কিছু দালাল বা লোকজন, তারা কিন্তু প্রশাসন, আওয়ামী লীগ এবং আর্মির ভেতরে তারা ঢুকে গিয়েছিল। যার জন্য দেখেছেন যেরকম ভাবে প্রাথমিকভাবে ছাত্র আন্দোলনকে ডিল করা হয়েছিল, ওটা দেখেই মনে হচ্ছিল যে প্রশাসন বা সরকার তারা শান্তি চায় না বা ছাত্র আন্দোলনটাকে প্রশমিত করতে চায় না, সেটাকে দাবিয়ে রাখার বা দমন পীড়ন নীতিটাকে ওরা প্রেফার করেছিল। কারণ অবশ্যম্ভাবীভাবে ছাত্র আন্দোলনকে সামনে রেখে যেরকম ভাবে জামাত লড়ছে বা বিএনপি বা আইএসআই বা চায়না যে জিনিসটা করার চেষ্টা করছিল, সেটা ওই দমন পীড়নের জন্য ওটা বহুগুণ বেড়ে গেছে। এবং দেখুন, যেটা সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে কোটার ব্যাপারটা সংস্কারের মেনে নিল সরকার, এবং আগেও মেনেছিল, সেটাকে কিন্তু একটা সাইডে সরিয়ে রেখে গত ৩ দিন ধরে আমার প্রশ্ন, দীপাঞ্জন বাবু, ঠিক এখানেই আমার প্রশ্ন, এই পরিস্থিতিটা মাত্র ৭২ ঘন্টা আগেও এতটা খারাপ ছিল না, আচমকা এমন কি হলো যে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো? না, দেখুন, ব্যাপারটা তো আবার বলছি যে যেহেতু একটা বৃহত্তর জনসংখ্যাকে, শুধু ছাত্র আন্দোলন এত ওয়েল অর্গানাইজড ভাবে, আপনি যদি দেখেন কোটা সংস্কারের নিয়ে আন্দোলন, সেখানে গত ৩ দিন ধরে আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, মুরালগুলোকে ভাঙা হচ্ছে। খুব সুস্পষ্ট একটা মেসেজ যাচ্ছিল যে বাংলাদেশের একটা বড় অংশের জনতা, তারা চাইছিল যে আবার সেই ৭১-এর আগের বাংলাদেশ ফিরে আসুক, পাকিস্তান বা তালিবানি শাসন বা শরীয়তি শাসন ফিরে আসুক। যে তথাগত একটা যে সোকল সাম্প্রদায়িকতার বাইরে গিয়ে একটা যে ছবি ছিল বাংলাদেশে, সেটাকে তারা চাইছিল না। সেটা ক্রিকেট মাঠ থেকে শুরু করে প্রতিটা মুভমেন্টে সেটা দেখা যাচ্ছিল। এবং এটা যখন প্রাথমিকভাবে ছাত্র আন্দোলনটা সুপ্রিম কোর্টের রায়ের পরে একটু প্রশমিত হয়, তখন এরা আরো অ্যাগ্রেসিভ ওয়েতে 1 পয়েন্ট টার্গেট করে শেখ হাসিনাকে সরে যেতে হবে, এবং এটা একটা গণ অভ্যুত্থানের রূপ দেয়। এখন এটা নজর রাখতে হবে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার পরিপ্রেক্ষিতে, যে আর্মি এখন, বাংলাদেশ আর্মি এখন কোন পথে চলতে চাইছে। কারণ সেটাও যে খুব ধোঁয়াশা নেই, সেটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয় যে তারা কি রূপ নেবে। কারণ অতীতে আমরা দেখেছি বাংলাদেশে বহুবার কিন্তু জেনারেল জিয়া থেকে শুরু করে যে জিনিসটা হয়েছিল, স্বর্গীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে যেরকম ভাবে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছিল, সেরকম একটা দেখা যাচ্ছে। দীপাঞ্জন বাবু, শেখ হাসিনার কলকাতা শহরে আশ্রয় চাওয়া এবং কলকাতায় আশ্রয় নেওয়ার মধ্যে আপনার কি মনে হয় তার কতটা স্ট্র্যাটেজিক সুবিধা থাকছে? দেখুন, প্রথমত এটা তো ঠিক যে এই সাম্প্রদায়িকতা বা মৌলবাদের বিরুদ্ধে লড়তে গেলে যে সব
দীপাঞ্জন বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, যে কথাটা তিনি বারবার বলছিলেন যে কোথাও একটা বাংলাদেশের এই আন্দোলনের মধ্যে জামাত শক্তির একটা প্রাদুর্ভাব কোথাও একটা রয়েছে।